প্রিয় বন্ধুরা, চলো আজকে আমরা কয়েকটা রেটরিক্যাল টার্ম নিয়ে আলোচনা করি। অ্যান্টিথেসিস, হাইপারবেটন, কিয়াসমাস, অনোম্যাটোপিয়া, ইউফেমিজম এবং ট্রান্সপার্ট এপিথেট সবগুলোই রেটরিকগুলোই খুব জরুরি এবং ভালো করে একটু জেনে নেওয়া উচিত। তো চলো আমরা দেরি না করে আরম্ভ করে দিই। যাচ্ছি। এই অ্যান্টিথেসিসটা একটা রেটরিক্যাল টার্ম, অর্থাৎ আমরা রেটরিকে এই অ্যান্টিথেসিসটা পাই। এর ব্যবহার, অ্যান্টিথেসিস এর ব্যবহার আমরা দেখি। আচ্ছা, এটা একটা ফিগার অফ স্পিচ, বুঝতেই পাচ্ছেন আপনারা। রেটরিক বা রেটরিকের যে ফিগারগুলো আছে সেগুলোকে আমরা ফিগার অফ স্পিচ বলি। অ্যান্টিথেসিস এরকমই একটা ফিগার অফ স্পিচ। এবার এই রেটরিক্যাল ফিগারগুলো কিন্তু খুব প্রয়োজন। এই কারণে প্রয়োজন যে আমরা যখন কবিতাগুলো পড়ি, কবিতাগুলো সুস্পষ্টভাবে ধারণা করার জন্য আমাদের যেহেতু এগুলোর একদম পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে হয়, তার জন্য কিন্তু এই রেটরিক্যাল টার্মগুলো খুব প্রয়োজন। শুধু কবিতা নয়, বিভিন্ন রাইটিং এর ক্ষেত্রেও কিন্তু এই অ্যান্টিথেটিক্যাল টার্ম বা অ্যান্টিথেসিস এর ব্যবহার আমরা দেখি। আচ্ছা, তাহলে আমরা জেনে নেই অ্যান্টিথেসিসটা কি এবং এর উদাহরণগুলো দিয়ে দেখে নেই বা এর বৈশিষ্ট্যগুলো কি হতে পারে সেটা নিয়ে একটু আমরা আলোচনা করি। চলুন তাহলে অ্যান্টিথেসিসটা কি সেটা আগে সংজ্ঞাটা দেখে নিই, ডেফিনেশনটা দেখুন। Antithesis is a figure of speech based on difference, in which two contrary ideas or phrases or words are placed against each other in the form of balance. তাহলে আমরা প্রথমেই পাচ্ছি অ্যান্টিথেসিসটা কি। অ্যান্টিথেসিস একটা ফিগার অফ স্পিচ বেসড অন ডিফারেন্স। মানে এখানে আমাদের খেয়াল রাখতে হচ্ছে যে অ্যান্টিথেসিসটা কিন্তু ডিফারেন্সের ভিত্তিতে তৈরি, অর্থাৎ পার্থক্যের ভিত্তিতে তৈরি। কতগুলো ফিগার অফ স্পিচ আমরা জানি, কতগুলো ফিগার অফ স্পিচ সিমিলারিটির ভিত্তিতে তৈরি হয়, কতগুলো পার্থক্যের ভিত্তিতে তৈরি হয়, কতগুলো সাউন্ডের ভিত্তিতে তৈরি হয়, এরকম আলাদা আলাদা কিন্তু ফিগার অফ স্পিচ তৈরি হয়। এটা হচ্ছে বা এন্টিথেসিসটা হচ্ছে কিন্তু পার্থক্যের ভিত্তিতে তৈরি একটা ফিগার অফ স্পিচ। তাহলে এটার মধ্যে কি থাকে, ইন হুইচ টু কন্ট্রারি আইডিয়াস, দুটো কন্ট্রারি আইডিয়াস থাকবে। যেহেতু আমরা বলছি ডিফারেন্স আগেই আমরা বলে নিয়েছি, তাই এর মধ্যে কন্ট্রারি আইডিয়াস থাকবে। দুটো বিরুদ্ধ মতামত, অর্থাৎ আলাদা মতামত, দুটো মানে একদম পরস্পর বিরোধী মতামত থাকবে বা পরস্পর বিরোধী ধারণা থাকবে। আচ্ছা, শুধু ধারণা নয়, অর ফ্রেসেস বা ফ্রেজ থাকতে পারে এবং ওয়ার্ড থাকতে পারে। এই তিনটে জিনিস কিন্তু থাকতে পারে। অর্থাৎ আমরা দুটো জিনিস মানে দুটো বিরুদ্ধ একটা আইডিয়া পাবো বা ফ্রেজ পাবো, অর্থাৎ শব্দগুচ্ছ পাবো বা ওয়ার্ড পাবো। এটা কিন্তু কি করে দেখা, দেখুন, আর প্লেসড এগেইনস্ট ইচ আদার ইন দ্য ফর্ম অফ ব্যালেন্স। একটা সেন্টেন্সের মধ্যে প্লেস করা থাকবে, একটা সেন্টেন্সের মধ্যে লেখা থাকবে কিভাবে, ইন দ্য ফর্ম অফ ব্যালেন্স। এটা কিন্তু হচ্ছে আমাদের জরুরি। অর্থাৎ অ্যান্টিথেসিসটাকে যদি আমরা ইমাজিন করে নিই, অ্যান্টিথেসিসটা কিরকম থাকবে। অ্যান্টিথেসিসের মধ্যে দুটো বিরুদ্ধ আহ, মতামত বা আইডিয়াস থাকবে, দুটো বিরুদ্ধ ধারণা থাকবে বা ফ্রেজ থাকবে বা ওয়ার্ড থাকবে, এবং সেটা একটা লাইনের মধ্যে খুব সুন্দর করে ব্যালান্স আকারে, অর্থাৎ আমরা দাঁড়িপাল্লাতে যেরকম ব্যালান্স করি না, যে এটাও সমান থাকবে এটাও সমান থাকবে, এরকমই ব্যালান্স করে সেই বিরুদ্ধ আইডিয়াগুলোকে বা বিরুদ্ধ শব্দগুলোকে বা বিরুদ্ধ শব্দগুচ্ছগুলোকে একদম ব্যালান্স ফর্মে প্লেস করা থাকবে একটা সেন্টেন্সের মধ্যে। তাহলে এটা কিন্তু হচ্ছে অ্যান্টিথেসিসের একটা সংজ্ঞা। মানে অ্যান্টিথেসিসের সংজ্ঞা যদি আমরা ভালো করে ক্লিয়ারলি বুঝে নিতে চাই, তাহলে কিন্তু এটা অ্যান্টিথেসিসের সংজ্ঞা। তাহলে আবার একটু অ্যান্টিথেসিসের সংজ্ঞাটা দেখুন। Antithesis is a figure of speech based on difference, in which two contrary ideas or phrases or words are placed against each other in the form of balance. তাহলে এটা আমরা পাচ্ছি অ্যান্টিথেসিসের ডেফিনেশনটা। আচ্ছা, এর সংজ্ঞাটা সঙ্গে সঙ্গে আমরা যদি এর ফিচারগুলো দেখে নিই, তাহলে কিন্তু আমাদের আরো স্পষ্ট ধারণাটা হয়ে যাবে এবং তারপরে আমরা এক্সাম্পল দিয়ে সেটাকে মিলিয়ে নেব। তাহলে চলুন ফিচারগুলো একটু দেখে নিই। ফিচার্স দেখুন কি থাকবে, দের আর টু কন্ট্রারি আইডিয়াস। তাহলে কন্ট্রারি আইডিয়াস থাকছেই, দুটো কন্ট্রারি আইডিয়াস থাকছে, এবং কন্ট্রারি আইডিয়াসটা এরকম থাকবে যে একটার সঙ্গে অন্যটা কিন্তু একদম পুরোপুরি আলাদা, অর্থাৎ বিরুদ্ধ যেটাকে আমরা বলি। এটা কন্ট্রারি আইডিয়াস, ফ্রেজেস অর ওয়ার্ডস থাকবে, যেটা আমরা ডেফিনেশনের মধ্যে পেয়ে গেছি, সেটা একটা সেন্টেন্সের মধ্যে থাকে। আচ্ছা, দে আর প্লেসড এগেইনস্ট ইচ আদার, তারা একে অপরের এগেইনস্টে প্লেস করা থাকে এটা সেন্টেন্সের মধ্যে। আর থার্ড নাম্বারটা হচ্ছে দে আর প্লেসড ইন দ্য ফর্ম অফ ব্যালান্স, তারা ব্যালান্স আকারে কিন্তু একটা সেন্টেন্সের মধ্যে থাকবে। এটা কিন্তু অ্যান্টিথেসিসের একদম মানে আমরা মূল ফিচারগুলো বলছি, যেটা সংজ্ঞার মধ্যে আমরা পেয়েছি এবং সেটাকে আরো ক্লিয়ারলি এই ফিচারগুলো দিয়ে উল্লেখ করা যেতে পারে। আচ্ছা, এবার কয়েকটা এক্সাম্পল দেখে নিই আপনাদের সুবিধার জন্য। বেশ কয়েকটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করেছি। আচ্ছা, প্রথম এক্সাম্পল হচ্ছে
বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। তাহলে হচ্ছে দেখুন এই এই সেন্টেন্সটার মধ্যে আমরা যদি দেখি তাহলে এটা হচ্ছে প্যারাডাইস লস্ট থেকে নেওয়া, মিল্টনের একটা বিখ্যাত লাইন। তাহলে বেটার টু রেইন ইন হেল, এই যে রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, এই যে সার্ভ ইন হেভেন। তাহলে দেখুন রেইন ইন হেল, তাহলে হেলের মধ্যে রাজত্ব করা, এই যে এটা একটা। সার্ভ ইন হেভেন, হেভেনের মধ্যে দাসত্ব করা। তাহলে এই দুটো কিন্তু আমরা বিরুদ্ধ বা পরস্পর বিরোধী একটা ধারণা পাচ্ছি বা পরস্পর বিরোধী মতামত পাচ্ছি বা পরস্পর বিরোধী আইডিয়া পাচ্ছি। সেই পরস্পর বিরোধী আইডিয়াটাকে দেখুন খুব সুন্দর করে ব্যালান্স আকারে, এই যে এখানেও যেরকম সে মানে আছে, সেখানেও একদম ঠিক ওরকমই মাপের। আমরা ঠিক বলছি মানে এই কারণে এটা বলছি যে ব্যালান্স আকারে, যে যতটুকু আইডিয়া রেইন ইন হেল এবং ততটুকুই সার্ভ ইন হেভেন, এরকম একটা আইডিয়াকে আমরা মানে এরকম একটা ধারণাকে আমরা বলতে চাচ্ছি যে এটা কিন্তু ব্যালান্স আকারেই দেওয়া আছে। তাহলে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন, তাহলে এই জায়গাটাকে কিন্তু আমরা পাচ্ছি যে দুটো পরস্পর বিরোধী মতামতকে একদম ব্যালান্স আকারে একটা সেন্টেন্সের মধ্যে খুব সুন্দর করে প্লেস করা আছে। এবং এটা কিন্তু খুব সুন্দর একটা এন্টিথেসিসের এক্সাম্পল। তাহলে আমরা একটা এক্সাম্পল পেয়ে গেলাম, সেটা হচ্ছে বেটার টু রেইন ইন হেল দেন সার্ভ ইন হেভেন। আচ্ছা, পরের এক্সাম্পলটাতে আসি। ইট ইজ এ ব্লেসিং নট এ কার্স, এটা একটা ব্লেসিং এন্ড নট এ কার্স। তাহলে এটাকে আমরা একটা ব্লেসিং, এ ব্লেসিং এটা পাচ্ছি। এবং এর ব্লেসিং এর একদম কন্ট্রারি যদি কোনো ওয়ার্ড পাই বা ফ্রেজ পাই, সেটাকে আমরা কিন্তু পাচ্ছি এ কার্স। তাহলে আমরা ওয়ার্ড পাচ্ছি এ ব্লেসিং, তার একদম বিরুদ্ধ বা কন্ট্রারি ওয়ার্ড পাচ্ছি হচ্ছে এ কার্স। তাহলে এটাও কিন্তু আমরা পাচ্ছি ইট ইজ এ গুড এক্সাম্পল অফ এন্টিথেসিস। আচ্ছা, এবার পরে আসি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাহলে দেখুন এটা দেখলে আবার আমাদের একদম স্পষ্ট মনে পড়ে যাচ্ছে যে হ্যাঁ, এন্টিথেসিসে ব্যালান্স আকারে এটাকে দেওয়া হয়, অর্থাৎ আইডিয়াগুলোকে দেওয়া হয়। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড, যদি আমরা মানে ইউনাইটেড থাকি তাহলে আমরা স্ট্যান্ড করব। এবং যদি আমরা ডিভাইডেড হয়ে যাই, অর্থাৎ আমরা ছাড়াছাড়ি হয়ে যাই, আলাদা হয়ে যাই, তাহলে কিন্তু আমাদের ফল হবে। তাহলে ইউনাইটেড উই স্ট্যান্ড এটা একটা আইডিয়া, এবং ঠিক তার বিপরীত আইডিয়া কিন্তু ডিভাইডেড উই ফল, এটাই কিন্তু এখানে ইন দ্য ফর্ম অফ ব্যালান্স করে দেওয়া আছে। তাহলে খুব সুন্দর, এটা একটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। আবার আসি 4 নাম্বার এক্সাম্পলটাতে। ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইম, ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। তাহলে ইট ওয়াজ দ্য বেস্ট অফ টাইমস, আবার বলছি ইট ওয়াজ দ্য ওয়ার্স্ট অফ টাইমস। তাহলে এখানেও আমরা পাচ্ছি দ্য বেস্ট অফ টাইমস, এটা একটা ফ্রেজ। আবার পাচ্ছি দ্য ওয়ার্স্ট অফ টাইমস, এটাও কিন্তু একটা ফ্রেজ। তাহলে এই দুটো ফ্রেজকে একদম কন্ট্রারি ফ্রেজ, সেই কন্ট্রারি ফ্রেজকে কিন্তু এখানে খুব সুন্দর করে ব্যালান্স আকারে দেওয়া আছে সেন্টেন্সটার মধ্যে। এটা আমরা বুঝতেই পাচ্ছি এটা একটা খুব ইম্পর্টেন্ট লাইন। এটা টেলর টু সিরিজ থেকে নেওয়া, খুব ইম্পর্টেন্ট একটা লাইন, স্টার্টিং লাইন এটা। এই লাইনটাই কিন্তু আমরা এন্টিথেটিক্যাল টার্ম বা এন্টিথেটিক্যাল এক্সাম্পল হিসেবে পাচ্ছি, অর্থাৎ এন্টিথেসিস হিসেবে পাচ্ছি। আচ্ছা, এখানে একটা এই এক্সাম্পলটা রিপিট হয়ে গিয়েছে। তো এই এক্সাম্পলটা আমরা বুঝতেই পারছি যে এটা এন্টিথেসিস এক্সাম্পল। আচ্ছা, দ্য মোর ইউ নো দ্য লেস ইউ আন্ডারস্ট্যান্ড, এটা কিন্তু এন্টিথেসিসের একটা এক্সাম্পল। অর্থাৎ তুমি যত বেশি জানবে তত কম বুঝবে, এটা কিন্তু একটা এন্টিথেসিসের এক্সাম্পল। তাহলে আমরা বুঝতেই পাচ্ছি এটা ব্যালান্স আকারে এবং কন্ট্রারি আইডিয়াটাকে প্রেজেন্ট করা আছে। সুতরাং এটা খুব সুন্দর একটা অ্যান্টিথেসিসের এক্সাম্পল। আচ্ছা, নাম্বার 7 আসছি। মেনি আর কল্ড বাট ফিউ আর চুজেন, অর্থাৎ অনেককে ডাকা হয়েছে কিন্তু অল্প কম লোককেই চুজ করা হয়েছে। এটা আমরা বুঝতেই পারছি এটা ক্লিয়ারলি অ্যান্টিথেসিসের এক্সাম্পল। আচ্ছা, পরের এক্সাম্পলটা আসছি এরকমই কয়েকটা এক্সাম্পল দেখুন। ম্যান প্রপোজেস, গড ডিসপোজেস, অ্যান্টিথেটিক্যাল ওয়ার্ডস এবং অ্যান্টিথেটিক্যাল আইডিয়াস দেওয়া আছে, এবং এটা খুব সুন্দর করে ব্যালান্স আকারে দেওয়া আছে। সুতরাং এটাও একটা অ্যান্টিথেসিস এক্সাম্পল। আচ্ছা, নেক্সট নাম্বার, আর্ট ইজ লং লাইফ ইজ শর্ট, এটা কিন্তু আপনারা পাচ্ছেন দেখুন, এটাও অ্যান্টিথেসিস আকারে দেওয়া আছে। অর্থাৎ দুটো বিপরীত আইডিয়াকে একদম ব্যালান্স আকারে এই সেন্টেন্সটার মধ্যে দেওয়া আছে। দেখুন তারপরে, নট স্যাড অল স্পেন্ট, নট স্যাড অল স্পেন্ট, এটাও একটা অ্যান্টিথেসিস এর এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল, এবং ইন দ্য ফর্ম অফ ব্যালান্স, কন্ট্রারি আইডিয়াস
are placed in the form of balance in a sentence. আচ্ছা, নাম্বার 12 পাচ্ছি মেড উইক বাই টাইম অ্যান্ড ফেট বাট স্ট্রং ইন উইল। এটাও কিন্তু হচ্ছে দেখুন উইক বাই টাইম অ্যান্ড ফেট এর একদম বিপরীত হচ্ছে স্ট্রং ইন উইল। তো এটা কন্ট্রারি আইডিয়াস এবং সেটাও ব্যালেন্স আকারে এই সেন্টেন্সটাতে প্রেজেন্ট করা আছে। আচ্ছা, টু অ ইজ হিউম্যান টু ফরগিভ ডিভাইন, এটাও আমরা কিন্তু পাচ্ছি যে একদম কন্ট্রারি আইডিয়াস, সেই কন্ট্রারি আইডিয়াসটাকে খুব সুন্দর করে ব্যালেন্স আকারে এই সেন্টেন্সটার মধ্যে দেওয়া আছে। তাহলে এটাও একটা অ্যান্টিথেসিসের খুব সুন্দর এক্সাম্পল। তাহলে এই অ্যান্টিথেসিসটা কিন্তু আমাদের জানতেই হচ্ছে এবং বিভিন্ন কবিতার মধ্যে এই অ্যান্টিথেসিস সম্পর্কে অর্থাৎ অ্যান্টিথেসিসের লাইন থাকে, সেগুলো কিন্তু আমাদের তাহলে বুঝতে সুবিধা হয়, আমাদের পড়তে সুবিধা হয় এবং এগুলো সম্পর্কে আমাদের একদম ধারণাটা দৃঢ় হয়। আসলে এই অ্যান্টিথেসিস কিয়াসমাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ফিগার অফ স্পিচ। এর ব্যবহার আমরা বিভিন্ন কবিতাতে খুব সুন্দর করে দেখি এবং আমাদের কিয়াসমাসটা যদি আমরা সংজ্ঞা দিয়ে এবং যদি আমরা এক্সাম্পল দিয়ে ভালো করে বুঝে নেই, তাহলে কিন্তু আমাদের কবিতাতে কিয়াসমাসের ব্যবহারটা কিরকম আছে সেটা কিন্তু আমাদের চিনতে অসুবিধা হবে না এবং বিভিন্ন পরীক্ষাতেও কিন্তু এটা কাজে লাগবে। সুতরাং আমরা জেনে নেই কিয়াসমাসটা ভালো করে, কিয়াসমাসের সংজ্ঞাটা এবং এর উদাহরণ সহ ব্যাখ্যাটা আমরা করব। তো চলুন তাহলে কিয়াসমাসের সংজ্ঞাটাকে দেখে নিই। কিয়াসমাস definition: কিয়াসমাস is a figure of speech based on construction. তাহলে এই কিয়াসমাসটা কিন্তু আমরা পাচ্ছি কনস্ট্রাকশনের ভিত্তিতে তৈরি একটা ফিগার অফ স্পিচ বা রেটোরিক্যাল ফিগার। কিসের ভিত্তিতে তৈরি? কনস্ট্রাকশনের ভিত্তিতে তৈরি। in which an inversion of the order of words or phrases, যেখানে কিন্তু একটা ইনভার্সন করা হয়, পরিবর্তন করা হয়, ঠিক বিপরীত স্থানে বসানো হয়। কিগুলোকে বসানো হয়? সেগুলো ওয়ার্ড হতে পারে অথবা ফ্রেজ হতে পারে। সেই ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে কিন্তু পরিবর্তন করে ঠিক বিপরীত স্থানে বসানো হয়। এটা বলছে সেই অর্ডারটা কি করা হয়? ইজ মেড when repeated to in the same sentence, এবং এই অর্ডার অফ ওয়ার্ডটাকে বা এই অর্ডার অফ ফ্রেজটাকে রিপিট করা হয়, অর্থাৎ বারবার ব্যবহার করা হয় এবং সেটা সেম সেন্টেন্সেই কিন্তু করা হয়। তাহলে আরেকবার আমরা সংজ্ঞাটাকে ভালো করে দেখে নিই। কিয়াসমাস ইজ এ ফিগার অফ স্পিচ বেসড অন কনস্ট্রাকশন, কনস্ট্রাকশনের ভিত্তিতে তৈরি অর্থাৎ গঠনগত ভিত্তিতে তৈরি। আমরা দেখেছি বিভিন্ন রকম এর ফিগার অফ স্পিচ গুলো কিন্তু ভিত্তি হয়, কোনোটা সিমিলারিটি, কোনোটা ডিসিমিলারিটি, কোনোটা ইনডিরেক্টনেস আমরা পেয়েছি। এটা কিন্তু কনস্ট্রাকশনের ভিত্তিতে তৈরি। এখানে কিন্তু অর্ডার অফ ওয়ার্ড গুলো এবং ফ্রেজ গুলো রিপিট করা হয় এবং ইনভার্টেড করা হয় এবং তারপরে আমরা সেগুলো রিপিটেড ব্যবহার দেখি একই সেন্টেন্সে যখন থাকে। আচ্ছা, এর ফিচার বলতে কি কি বলতে পারি আমরা? ফিচার বলতে হচ্ছে an inversion of order of words or phrases is made. আচ্ছা, আর একটা কি? ইনভার্সন ইজ মেড ইন দ্য সেম সেন্টেন্স, একই সেন্টেন্সে ব্যবহার করা হয়। আর একটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ওয়ার্ডস অর ফ্রেজেস আর রিপিটেড, এবং ওয়ার্ডস এবং ফ্রেজ যেগুলোকে আমরা দেখি সেগুলো কিন্তু রিপিট করা হয়, অর্থাৎ বারবার সেই ওয়ার্ডগুলোকেই প্রয়োগ করা হয়। যদি আমরা খুব একটা মানে এক্সাম্পল দিয়ে এটাকে বুঝি তাহলে কিন্তু আরো ভালোভাবে বোঝা যাবে। তাহলে চলুন আগে এক্সাম্পলটা দিয়ে দেখি। আমাদের খুব ফেভারিট একটা এক্সাম্পল আছে। প্রথম এক্সাম্পলটা দেখুন, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। এই এক্সাম্পলটা দেখুন, ফেয়ার ইজ ফাউল, ফাউল ইজ ফেয়ার। তাহলে এখানে আমরা এটুকু যদি আমরা ধরি এবং সেই ওয়ার্ডটা বা ফ্রেজ গুলোকে যদি আমরা দেখি তাহলে কিন্তু সেখানে আমাদের বোঝা যাবে। তাহলে দেখুন, ফেয়ার ইজ ফাউল, এই ফেয়ার ইজ ফাউলটাকেই কিন্তু চেঞ্জ করে ইনভার্টেড করে সেটাকে কিন্তু ব্যবহার করা আছে। এই যে ফাউল ইজ ফেয়ার হয়ে গেছে। কিন্তু এখানে গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে যে এই ওয়ার্ড এবং ফ্রেজটা যেটা থাকবে সেটা কিন্তু ফেয়ার ইজ ফাউল ঠিক উল্টো ভাবে, যেমন আমরা আয়নাতে দেখি, আয়নাতে দেখলে ঠিক উল্টো আমরা ছবি দেখি, এখানে কিন্তু গঠনটা সেরকমই থাকবে। ফেয়ার ইজ ফাউল, সেই ফাউলটাকে সামনে চলে আসছে এবং ফেয়ারটাকে কিন্তু পিছনে চলে গেছে। তাহলে এই অর্ডারটাকে কিন্তু একদম ইনভার্ট করা আছে, ইনভার্সন করা আছে। এবং খুব গুরুত্বপূর্ণ আমরা যেটা বলেছি 3 নম্বর পয়েন্টটাতে, ফিচারটাতে দেখিয়েছি যে এই ওয়ার্ডগুলো কিন্তু রিপিটেশন হবে, অর্থাৎ এই যে ফাউল শব্দটা এখানেও আছে এবং সেই ফাউল শব্দটা কিন্তু এখানে, এই যে ফাউল শব্দটা কিন্তু এখানেও আছে, ফেয়ার শব্দটা এখানে আছে এবং সেটারই কিন্তু রিপিটেড ইউজ হয়েছে
এই যে এখানে। তাহলে রিপিটেশন অফ ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজ কিন্তু এই কিয়াসমাসের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। কারণ আমরা অন্যান্য গুলোর ক্ষেত্রে দেখেছি হাইপারবেটনের ক্ষেত্রেও একটা ইনভার্সন হয়, কিন্তু হাইপারবেটনের ইনভার্সনটা কিন্তু গ্রামাটিক্যাল অর্ডারটাকে ইনভার্ট করা হয়। আচ্ছা, আর এখানে কিন্তু সেই ওয়ার্ড বা অর্ডার মানে ফ্রেজ যেটাই থাক না কেন, সেই ওয়ার্ড বা ফ্রেজটাকে কিন্তু ইনভার্ট করা হচ্ছে এবং রিপিট করা হচ্ছে। এই জায়গাটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হচ্ছে এখানে। তাহলে ফেয়ার ইজ ফাউল চেঞ্জ হয়ে ফাউল ইজ ফেয়ার হচ্ছে এবং ওয়ার্ড গুলো রিপিট হচ্ছে। একই রকম ভাবে আর একটা খুব গুরুত্বপূর্ণ লাইন দেখুন, এই লাইনগুলো কিন্তু আমাদের চেনা, কবিতার মধ্যে আমরা চিনি, এবং এই রেটরিক্যাল ফিগার গুলো যখন আপনারা চিনবেন তখন কিন্তু কবিতাতে এগুলো ব্যবহার করা কবিতাতে খুঁজে পাওয়া খুব সুবিধা হবে। বিভিন্ন কবিতাতে আপনারা খুঁজে পাবেন এবং সেগুলো যখন বিভিন্ন প্রয়োগ আসবে বা বিভিন্ন পরীক্ষায় আসবে সেগুলো কিন্তু আমরা সেই জিনিসগুলো খুব সহজেই উদ্ধার করতে পাবো এবং সেগুলোর উত্তর দিতে পাবো। আচ্ছা, তাহলে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি, এই এক্সাম্পলটাও দেখুন। তাহলে প্রথম এক্সাম্পলটার মতোই বিউটি ইজ ট্রুথ, বিউটি এবং ট্রুথ দুটো শব্দ দিয়ে বলা আছে এবং এখানে কিন্তু সেই অর্ডারটাকে চেঞ্জ করে দেওয়া আছে, ঠিক উল্টো করে দেওয়া আছে যেমনটা আমরা আয়নার মধ্যে দেখি। তাহলে বিউটি ইজ ট্রুথ, ট্রুথ বিউটি। আচ্ছা, এবার এই ট্রুথ যে শব্দটা আছে সেটা সামনে বসলো এবং বিউটি যে শব্দটা আছে সেটা কিন্তু সামনে বসলো, আমরা দেখছি। আচ্ছা, এবার এই জিনিসটা কিন্তু আমরা পাচ্ছি একই রকম ভাবে যে রিপিটেশন, ওয়ার্ড গুলো কিন্তু একই থাকবে, প্রায় একই থাকবে, যদিও সব ক্ষেত্রে একই না না থাকলেও প্রায় একই থাকবে এবং এর ব্যবহারটা কিন্তু রিপিটেশন হবে, অর্থাৎ বারবার এটা কিন্তু প্রয়োগ হবে। তাই এই খুব দুটো ইম্পর্টেন্ট এক্সাম্পল, একটা ম্যাকবেথ থেকে আর একটা হচ্ছে কিটসের একটা লাইন, ইম্পর্টেন্ট লাইন থেকে আমরা পাচ্ছি। তাহলে হচ্ছে এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ এক্সাম্পল দিয়ে আমরা সেটাকে বুঝে নিলাম। হাইপারবেটন এর আরেকটা নাম কিন্তু আছে, সেটা নাম হচ্ছে ইনভার্সন। দেখুন, ইনভার্সন। তাহলে হচ্ছে হাইপারবেটন অথবা ইনভার্সন, এটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করতে যাচ্ছি। তো হাইপারবেটন জানার আগে হাইপারবেটনের সংজ্ঞাটা কি এটা কিন্তু জানতে হবে, অর্থাৎ লাইন দিয়ে বোঝার আগে আমরা ভালো করে সংজ্ঞাটাকে বুঝে নেব। তাহলে হাইপারবেটন অর ইনভার্সনটা কি? হাইপারবেটন অর ইনভার্সন ইজ এ ফিগার অফ স্পিচ বেসড অন কনস্ট্রাকশন। তাহলে হাইপারবেটন বা ইনভার্সন এটা একটা এমন ফিগার অফ স্পিচ যেটা কনস্ট্রাকশনের ভিত্তিতে কিন্তু তৈরি। আমরা আগেই বলেছি যে এই ফিগার অফ স্পিচ গুলো কিন্তু বিভিন্ন রকম আহ, মানে ফিগার অফ স্পিচ গুলো বেসড হয়, অর্থাৎ বিভিন্ন রকম জিনিসের উপর ভিত্তি করে বেসড হয়। যেমন এটা হচ্ছে কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে, অর্থাৎ এর গঠনগত দিক থেকে এই ফিগার অফ স্পিচটাকে কিন্তু দেখা হয়, অর্থাৎ এর গঠনটা চেঞ্জ হবে। অনেকগুলো দেখেছি আমরা লাইকনেস এর ক্ষেত্রে, অনেকগুলো দেখেছি আমরা ইনডিরেক্টনেস এর ক্ষেত্রে, অনেকগুলো দেখেছি আমরা কন্ট্রাস্টের ক্ষেত্রে। সুতরাং এটা কনস্ট্রাকশনের ভিত্তিতে তৈরি একটা ফিগার অফ স্পিচ। এটাতে কি হয়, in which grammatical order of words or phrases in a sentence, তাহলে grammatical order of words and phrases, that is একটা অর্ডার থাকে। আমরা জানি একটা সেন্টেন্সের মধ্যে কিন্তু গ্রামাটিক্যাল অর্ডার থাকে, সেটা ওয়ার্ড গুলো ফ্রেজ গুলো ভালো করে দেওয়া থাকে, সাজানো থাকে। সেই অর্ডারটাকে কিন্তু কি করা হয়, ইজ ইনভার্টেড, সেটাকে কিন্তু একদম চেঞ্জ করে দেওয়া হয়। ইনভার্টেড শব্দটা হচ্ছে যে জায়গায় বসার কথা সেখানে না বসে ঠিক উল্টো জায়গায় বসে। তাহলে কি হয়, আমরা যখন সেই এক্সাম্পলটা দেখবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা দেখছি এটার গুরুত্বপূর্ণ জিনিসটা হচ্ছে কিন্তু গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেসেস, দ্যাট ইজ অর্ডার অফ ওয়ার্ড অর ফ্রেসেস, সেটা ফ্রেজ থাক বা ওয়ার্ড থাক, সেই অর্ডারটাকে কিন্তু একদম ইনভার্টেড করে দেওয়া হয়, স্থান পরিবর্তন করে ঠিক অন্য স্থানে বসিয়ে দেওয়া হয়। কেন বসিয়ে দেওয়া হয়? ফর দ্য সেক অফ এমফ্যাসিস। কারণ এখানে এমফ্যাসিসের প্রয়োজন হয়, অর্থাৎ জোর দেওয়ার প্রয়োজন হয়। তার মানে যখন কবিতার ক্ষেত্রে আমরা দেখি কবি কিন্তু করেন যে সেই অর্ডারটাকে চেঞ্জ করে দিয়ে একটা এমফ্যাসিস আনার চেষ্টা করেন, একটা এমফ্যাসিস দেন। তাহলে হচ্ছে এই কারণেই কিন্তু আমরা এই হাইপারবেটনটাকে আমাদের কবিতার মধ্যে আমরা দেখতে পাই বা আমাদের লেখকরা সেই কবিতার মধ্যে ইউজ করে থাকেন। তাহলে ফর দ্য সেক অফ এমফ্যাসিস, তাহলে আমরা কিন্তু রেটরিকের কারণও দেখি যে সেই ল্যাঙ্গুয়েজটাকে খুব সুন্দর করা এবং সেই ল্যাঙ্গুয়েজটাকে এমফ্যাসিস দেওয়ার ক্ষেত্রেও ব্যবহার করা হয়। তাহলে এটা কিন্তু এমফ্যাসিস দেওয়ার জন্য এই অর্ডারটাকে আপ- মানে ইনভার্টেড করে দেওয়া হয়। তাহলে হাইপারবেটনটার মূল বক্তব্য হচ্ছে হাইপারবেটন অর ইনভার্সন এটা একটা কনস্ট্রাকশনের ভিত্তিতে তৈরি এবং এখানে তাহলে অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেসেস
ইজ ইনভার্টেড, এটাকে ইনভার্টেড করা হচ্ছে। কেন করা হচ্ছে? ফর দ্য সেক অফ এমফ্যাসিস। তাহলে এটা হচ্ছে সংজ্ঞাটা। সংজ্ঞাটা ভালো করে জেনে নেবেন এবং সংজ্ঞাটা আমাদের যখন মনে থাকে, এক্সাম্পল দিয়ে সংজ্ঞা মনে রাখতে হয়, তাহলে কিন্তু খুব ভালো মনে থাকে এবং সংজ্ঞাটা বুঝে নিতে হয়। বুঝে নিয়ে সেটাকে এক ধরনের প্রায় মনে রাখার মতো ব্যবস্থা করতে হয়। তাহলে এটা কিন্তু ফিচার একটা আছে। সেই ফিচারটা কি কি? আমরা এখানে দুটো ফিচার পাচ্ছি, আর একটা ফিচার আমরা অ্যাড করতে পারবো। সেই ফিচারটা হচ্ছে কিন্তু দেখুন, আরেকটা ফিচার হচ্ছে দেখুন, হাইপারবেটন ইজ ইউজড ফর দ্য সেক অফ এমফ্যাসিস, যেটা আমরা অলরেডি কিন্তু আমাদের ডেফিনেশনের মধ্যে দেখেছি। তাহলে তিনটে, একটা হচ্ছে গ্রামাটিক্যাল অর্ডার ইজ ইনভার্টেড, গ্রামাটিক্যাল অর্ডারটাকে আমাদের ইনভার্ট করা হচ্ছে, এবং এর সঙ্গে কিন্তু ওয়ার্ডস অর ফ্রেজেস আর ইনভার্টেড, ওয়ার্ড এবং ফ্রেজগুলো ইনভার্টেড করা হয়। এই ফিচারটা এই কারণে দেওয়া যে এটার সঙ্গে আমরা যখন বেসিক ডিফারেন্স পাবো অন্য যে আমাদের ফিগার স্পিচ গুলো, সেটা দেখিয়ে দেব। তো এখানে দেখবেন যে ওয়ার্ড আর ফ্রেজেস কিন্তু ইনভার্টেড করা হচ্ছে। আর একটা ফিচার আমরা বলতে পারি, সেটা হচ্ছে হাইপারবেটন ইজ ইউজড ফর দ্য সেক অফ এমফ্যাসিস। এটা কিন্তু জোর দেওয়ার জন্য এই অর্ডারটাকে, গ্রামাটিক্যাল অর্ডার অফ ওয়ার্ডস অর ফ্রেজেস, এটাকে কিন্তু ইউজ করা হয়। তাহলে আমরা দেখছি এই গুরুত্বপূর্ণ তিনটে ফিচার। সেটা হচ্ছে অর্ডার, আমাদের গ্রামাটিক্যাল অর্ডারটাকে এখানে চেঞ্জ করা হচ্ছে, ওয়ার্ড এবং ফ্রেজ গুলোকে ইনভার্ট করা হচ্ছে, এবং একই সঙ্গে এটা কিন্তু এমফ্যাসিসের জন্য ব্যবহার করা হচ্ছে। তাহলে এবার আসছি আমরা এটার যে দুটো এক্সাম্পল দিয়ে আমরা এটাকে ভালো করে বুঝিয়ে নেব। আচ্ছা, এক্সাম্পল দুটো দেখুন। আউট অফ ইভিল কামথ গুড, একটা এক্সাম্পল। তাহলে আউট অফ ইভিল কামথ গুড, এখানে কিন্তু সেন্টেন্সটা যদি আমরা খেয়াল করি, তাহলে সেন্টেন্সটা কিন্তু হচ্ছে গুড কামস আউট অফ ইভিল। গুড কামস আউট অফ ইভিল, কামসটা হচ্ছে, কামথ যে শব্দটা আছে সেটা কামস এর পোয়েটিক ফর্ম হিসেবে ইউজ করা হয়। তাহলে আমাদের এটাও হওয়া উচিত ছিল যে ভালো জিনিসটা ইভিল থেকেই আসে, এটা। তাহলে হচ্ছে সবার প্রথমে আমাদের এটা ব্যবহার করা উচিত, গুড কামস আউট অফ ইভিল। এভাবেই যদি সেন্টেন্সটা আমরা লিখতাম তাহলে কিন্তু সেন্টেন্সটা ঠিক হতো। কিন্তু সেই সেন্টেন্সটাকে কবিতার মধ্যে এমফ্যাসিসের জন্য সেটাকে চেঞ্জ করে লেখা আছে। কিরকম করে লেখা আছে? এই যে আউট অফ ইভিল, এই যে এই অংশটুকুকে, অর্থাৎ অবজেক্টটাকে এখানে, বা আমাদের যে অ্যাডজাঙ্কটা আছে সেটাকে চেঞ্জ করে নিয়ে কিন্তু সেটাকে আমাদের একদম, বা প্রেডিকেটটাকে যেটা আছে সেটাকে চেঞ্জ করে নিয়ে কিন্তু সামনে বসিয়ে দেওয়া আছে। তাহলে আউট অফ ইভিল কামথ গুড, এই অর্ডারটাকে দেখুন, এই ফ্রেজটাকে, এই যে আউট অফ ইভিল, এই ফ্রেজটাকে একদম যেটা পিছনে ছিল সেটাকে কিন্তু সামনে বসিয়ে দেওয়া আছে। তাহলে এটাকে কিন্তু আমাদের বলছে হাইপারবেটন। তাহলে হাইপারবেটনের মধ্যে এরকম অর্ডারটা দেখুন। তাহলে একটা ফ্রেজ, বা যেটা একদম এখানে আমরা প্রেডিকেটও বলতে পারি। তাহলে এই ফ্রেজটাকে, তাহলে সেই ফ্রেজটা যেটা একদম পিছনে ছিল সেটাকে কিন্তু সামনে একদম আনা হয়েছে, এবং সামনের যেটা ওয়ার্ড ছিল গুডটা, সেই গুডটাকে কিন্তু আবার পিছনে দেওয়া আছে। তাহলে এই যে এই ইনভার্সনটা, ইনভার্সন অফ গ্রামাটিক্যাল অর্ডার, ইনভার্সন অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজেস, এটাকে কিন্তু একদম চেঞ্জ করে দেওয়া আছে। অর্থাৎ যেখানে বসা দরকার সেখানে না বসে অন্য একটা স্থানে সেটাকে বসিয়ে দেওয়া আছে। একদম পুরোপুরি চেঞ্জ করে দেওয়া আছে গ্রামাটিক্যাল অর্ডারটাকে। এটাই হচ্ছে আমাদের ইনভার্সন। আচ্ছা, একই রকম একটা এক্সাম্পল দেখুন, মোস্ট ব্লেমলেস ইজ হি। এটা কিন্তু দেখুন, এটা হওয়া উচিত হি ইজ মোস্ট ব্লেমলেস, এটা হওয়া উচিত। আমরা যখন লিখি সেন্টেন্সটাকে, কোনো একটা সেন্টেন্স মনে করুন আমরা লিখছি, তাহলে আমরা কিন্তু লিখবো হি ইজ মোস্ট ব্লেমলেস, সে একদমই ব্লেমলেস। তাহলে হচ্ছে এই সেন্টেন্সের অর্ডারটাকে, বা এই সেন্টেন্সের যে ওয়ার্ড বা ফ্রেজ গুলোকে পাচ্ছি সেইগুলো কিন্তু ইনভার্টেড করে দেওয়া আছে, অর্থাৎ যেখানে বসবে সেখানে না বসে ঠিক অপোজিট জায়গায় বসিয়ে দেওয়া আছে। দেখুন, তাহলে এখানে ইউজ করেছে কিভাবে আমাদের কবি, ইউজ করেছেন দেখুন, মোস্ট ব্লেমলেস, এটাকে সামনে দেওয়া আছে। তাহলে হচ্ছে মোস্ট ব্লেমলেস ইজ হি, এই যে ইজটাকে ঠিকই স্থানে আছে, কিন্তু এই যে হিটাকে, প্রোনাউনটাকে কিন্তু সামনে বসা উচিত, সেটাকে না বসে পিছনে বসিয়ে দেওয়া আছে। তাহলে এটাও কিন্তু একটা বেস্ট এক্সাম্পল অফ হাইপারবেটন অর ইনভার্সন, যেখানে আমাদের ফ্রেজটাকে, মোস্ট ব্লেমলেস এই ফ্রেজটাকে কবি তার কবিতাতে এমফ্যাসিসের জন্য সেটাকে কিন্তু চেঞ্জ করে দিয়েছেন।
তাহলে এই এমফ্যাসিসের জন্য এই অর্ডারটাকে চেঞ্জ করে দেওয়াটাকেই কিন্তু বলা হয়। আপনারা জানেন এটা এই ট্রান্সপার্ট এপিথেটটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট ফিগার অফ স্পিচ। আমরা রেটরিক যখন করি এই ট্রান্সপার্ট এপিথেটটা আমরা মাঝে মাঝেই দেখি ট্রান্সপার্ট এপিথেটটা কি। এবার ট্রান্সপার্ট এপিথেট দেখুন, ট্রান্সপার্ট এপিথেটের পাশে আরেকটা শব্দ আছে হাইপ্যালেস, অর্থাৎ ট্রান্সপার্ট এপিথেটটাকে আমরা আরেকটা নামে চিনি, সেটা হচ্ছে হাইপ্যালেস। তো এই ট্রান্সপার্ট এপিথেট এবং হাইপ্যালেসটা কি আমরা সেটা উদাহরণ সহ আমরা ব্যাখ্যা করছি। তো একটু দেখুন, সংজ্ঞাটা দেখে নিই আগে। ডেফিনেশন: ট্রান্সপার্ট এপিথেট or hyperless is a figure of speech based on association। অর্থাৎ ট্রান্সপার্ট এপিথেট বা হাইপারলেস এটা কিন্তু একটা ফিগার অফ স্পিচ বা রেটরিক্যাল ফিগার, যেটা অ্যাসোসিয়েশনের ভিত্তিতে তৈরি। অ্যাসোসিয়েশন কোনটাকে বলি? অ্যাসোসিয়েশন কিন্তু হচ্ছে সংযোগ, অর্থাৎ মানসিক সংযোগের কথা কিন্তু এখানে বলা হচ্ছে অ্যাসোসিয়েশনটা। তো এই অ্যাসোসিয়েট যখন করে একটার সঙ্গে আরেকটার যোগ সম্পর্ক স্থাপন করা হয়, সেটার ভিত্তিতেই কিন্তু তৈরি। আমরা জানি ফিগার অফ স্পিচ গুলো সাধারণত 7টা এরকম অ্যাসোসিয়েশন দিয়ে, 7টা এরকম ফিগার দিয়ে তৈরি, 7 রকমের ফিগার দিয়ে তৈরি। তার মধ্যে একটা কিন্তু হচ্ছে অ্যাসোসিয়েশন। আচ্ছা, তাহলে ট্রান্সপার্ট এপিথেটটা কিন্তু একটা অ্যাসোসিয়েশনের ফিগার অফ স্পিচ ইন হুইচ অ্যান এপিথেট, যেখানে একটা এপিথেট, এপিথেটটা কি দেখুন, এটার মিনিংটা দেওয়া আছে। এপিথেট মানে কিন্তু অ্যাডজেক্টিভ, অর্থাৎ যেখানে একটা এপিথেট বা অ্যাডজেক্টিভ which belongs to one is transferred to the other, যেটা অরিজিনালি একটাতে থাকার কথা is transferred to the other, সেটা কিন্তু অন্য একটা জায়গায় গিয়ে বসে, with which it is mentally associated, যার সঙ্গে এটার একটা মানসিক যোগসূত্র আছে। তাহলে আমরা আবার সংজ্ঞাটা দেখে নিই। তাহলে ট্রান্সফার্ড এপিথেট or hyperless is a figure of speech, এটা এক ধরনের ফিগার অফ স্পিচ based on association, অ্যাসোসিয়েশনের ভিত্তিতে তৈরি, in which an epithet, যেখানে একটা এপিথেট বা একটা অ্যাডজেক্টিভ which belongs to one, যেটা এক জায়গায় বসার কথা, is transferred to the other with which it is mentally associated, সেটা অন্য জায়গাতে গিয়ে বসে যার সঙ্গে আমরা কোনো রকম মানসিক সংযোগ পাচ্ছি। তাহলে এটার উদাহরণটা দিয়ে এটাকে আমরা একটু এবার ব্যাখ্যা করব সংজ্ঞাটাকে। দেখুন, she spent the night on a sleepless pillow, তাহলে সে তার রাত্রিটা একটা নির্ঘুম বালিশের উপর কাটিয়েছে। তাহলে এখানে কিন্তু আমরা একটা অ্যাডজেক্টিভ পাচ্ছি বা এপিথেট পাচ্ছি, সেই এপিথেটটা কিন্তু হচ্ছে স্লিপলেস এবং নাউনটাকে কোয়ালিফাই করছে দেখুন পিলো। তাহলে সে একটা স্লিপলেস পিলোর উপর তার রাত্রিটা কাটিয়েছে। তাহলে আমরা দেখুন এখানে পিলোটা কিন্তু স্লিপলেস নয়, অর্থাৎ পিলো কখনো স্লিপলেস হতে পারে না। এখানে স্লিপলেসটা কিন্তু অরিজিনালি বসার কথা বা অরিজিনালি কানেক্টেড বা অরিজিনালি বিলংস টু, যেটাকে আমরা বলতে পারি। অর্থাৎ নির্ঘুমটা আসলে কে? নির্ঘুমটা আসলে কিন্তু এই পার্সনটা নির্ঘুম, অর্থাৎ সিটা কিন্তু এখানে নির্ঘুম। তাহলে স্লিপলেস, আবার দেখুন হুইচ বিলংস টু ওয়ান, তার মানে স্লিপলেস অরিজিনালি বিলংস টু সি, মানে এর এখানে বসার কথা, দ্যাট ইজ স্লিপলেস সি হওয়ার কথা। যদি আমাদের অ্যাডজেক্টিভটা সরাসরি নাউনকে কোয়ালিফাই করে বা প্রোনাউনকে কোয়ালিফাই করে, তাহলে কিন্তু এখানেই বসার কথা, তাহলে স্লিপলেস সি হওয়ার কথা। কিন্তু তা না বসে কোথায় হচ্ছে, এটা কিন্তু বসে গিয়ে পিলোর সঙ্গে গিয়ে, অর্থাৎ পিলোর আগে গিয়ে পিলোকে কোয়ালিফাই এর মতো করছে। তো তাহলে হচ্ছে আমরা দেখুন স্লিপলেসটা পিলোকে কোয়ালিফাই করছে, তাহলে এটার বসার কথা এখানে, কিন্তু ট্রান্সফার্ড হয়ে গিয়ে পিলোতে বসছে। তাহলে এটাকে এই জন্যই কিন্তু বলছে ট্রান্সফার্ড, দ্যাট ইজ ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে কোনটাকে, অ্যাডজেক্টিভটাকে, অ্যাডজেক্টিভটাকে ট্রান্সফার করে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে বসার কথা সেখানে না বসে অন্য একটা জায়গাতে গিয়ে ট্রান্সফার করে বসানো আছে, এজন্য এটাকে বলছে ট্রান্সফার্ড এপিথেট। তার মানে পিলোটা কিন্তু কোনোভাবেই স্লিপলেস এর সঙ্গে কানেক্টেড নয়, পার্সনটা হচ্ছে স্লিপলেস, কিন্তু এখানে আমরা একটা মানসিক সংযোগ খুঁজে পাই। কিরকম মানসিক সংযোগটা, যে আমরা যখন রাত্রিতে কাটাই, তখন রাত্রিতে সাধারণত যখন রাত্রি কাটাই তখন রাত্রির সঙ্গে কিন্তু একটা পিলোর সম্পর্ক আছে, অর্থাৎ আমরা শুয়ে থাকি, শুয়ে ঘুমাই, সেখানে আমরা অটোমেটিক্যালি আমাদের মধ্যে শোয়ার সেন্স থাকলে একটা পিলোর ব্যাপারও আসবে। তার মানে এখানে কিন্তু আমরা একটা মানসিক সংযোগ, দ্যাট ইজ অ্যাসোসিয়েশন পাচ্ছি, সেই মেন্টাল অ্যাসোসিয়েশনের সঙ্গে কানেক্টেড করে এটাকে ব্যবহার করা আছে। এটার মধ্যে অ্যাপ্রোপ্রিয়েটনেসটা কিন্তু আমরা দেখিনি, অ্যাপ্রোপ্রিয়েটনেসটা আমরা পাচ্ছি না, কারণ পিলোকে কখনোই স্লিপলেস দিয়ে কোয়ালিফাই করা যায় না। আচ্ছা, তো সেই ক্ষেত্রে এটা কিন্তু ট্রান্সফার্ড হয়ে পিলোর এখানে বসেছে, তাই এটাকে আমরা বলছি ট্রান্সফার্ড এপিথেট ও হাইপারলেস।
একই রকম আরেকটা এক্সাম্পল আমরা দিই, হি হ্যাড এ ওয়ান্ডারফুল ডে। তার একটা খুব সুন্দর দিন কেটেছে। তাহলে একই রকম দেখুন, দিন কিন্তু প্রত্যেক দিনই একই রকম হয়, সমানই হয়। দিনের কিন্তু আবার ওয়ান্ডারফুল আবার খারাপ এরকম হয় না। এটা নির্ভর করে কার উপরে? নির্ভর করে হচ্ছে যে পার্সনটা দিনটা কাটাচ্ছে তার উপরে। তার মানে এই ওয়ান্ডারফুল কিন্তু কানেক্টেড হচ্ছে এই পার্সনটার উপরে, অর্থাৎ এই ওয়ান্ডারফুল হওয়া উচিত হি, এর সঙ্গে কানেক্টেড হওয়া উচিত। কিন্তু আমরা যখন বলছি যে সে খুব সুন্দর একটা দিন কাটিয়েছে, তার মানে কিন্তু এখানে দিনের এখানে এই নাউনটার এখানে ট্রান্সফার করে দিচ্ছি এই মানে এপিথেট বা অ্যাডজেক্টিভটাকে। তার জন্য এটা কিন্তু আমাদের হয়ে গেল ট্রান্সফার্ড এপিথেট, দ্যাট ইজ অ্যাডজেক্টিভটা, আমাদের এই অ্যাডজেক্টিভটা কিন্তু হচ্ছে ট্রান্সফার্ড করা আছে। যেখানে আবার সংজ্ঞাটা দেখলেই বুঝতে পারছেন যে যেখানে which originally belongs to one, that is it actually belongs to he and it is transferred from he to they। এটাই আমরা এই সংজ্ঞাটা দিয়ে বুঝতে পারছি। আরো দু একটা এক্সাম্পল দেখি। I spent an anxious morning, আমি একটা উদ্বিগ্ন সকাল কাটিয়েছি। তাহলে কিন্তু এখানে উদ্বিগ্ন সকাল কাটানোটা অর্থাৎ উদ্বিগ্নতাটা কিন্তু এই পার্সনটার সঙ্গে কানেক্টেড। আমি উদ্বিগ্ন, সকালটা কখনো উদ্বিগ্ন হয় না বা হতেও পারে না। তাহলে আমার উদ্বিগ্নতা, এই উদ্বিগ্নতা থেকে কিন্তু এখানেই অরিজিনালি এপিথেটটা বসার কথা, কিন্তু এটাকে না বসে আমাদের মর্নিং এর সঙ্গে কানেক্টেড করে দেওয়া আছে বা মর্নিং এর আগে বসেছে। তাই এটা হচ্ছে কিন্তু এই অ্যাডজেক্টিভটাকে আমরা বলছি ট্রান্সফার্ড এপিথেট, বা এটা একটা ট্রান্সফার্ড এপিথেটের খুব সুন্দর একটা এক্সাম্পল। আচ্ছা, একই রকম ভাবে আরেকটা যদি আমরা বলি, মেলিসা শুক হার ডাউটফুল কার্লস, মেলিসা তার কার্লস জানি আমরা চুল, তার চুলগুলো নাড়ালো, কিন্তু চুলগুলো কিরকম? ডাউটফুল। তাহলে কার্লস কিন্তু কোন রকম ভাবে ডাউটফুল হওয়া উচিত নয়। মেলিসা ইজ অরিজিনালি ডাউটফুল, সেখান থেকে কিন্তু মেলিসা ডাউটফুল হওয়া উচিত এখানে। সেখান থেকে আমরা কিন্তু ট্রান্সফার করে দিচ্ছি এই এপিথেটটাকে একদম কার্লস এর সঙ্গে, কার্লস এর আগে বসিয়ে দিচ্ছি। তাহলে এই অ্যাডজেক্টিভটা বসা উচিত ছিল মেলিসার সঙ্গে, সেখান থেকে ট্রান্সফার করে কার্লস এর সঙ্গে বসানো। তাই এটা কিন্তু আমাদের হচ্ছে ট্রান্সফার্ড এপিথেট। একই রকম ভাবে দ্য প্লাউম্যান হোমওয়ার্ড প্লটস ইজ ওয়েরি ওয়ে, তার মানে প্লাউম্যানটাও তার কিন্তু ওয়েরি ওয়ে, দেখুন হোমওয়ার্ডের দিকে ওয়েরি ওয়েতে হেঁটে চলছেন। আচ্ছা, এবার ওয়েরিটা কিন্তু নট দ্য ওয়ে, ওয়েরি ইজ নট দ্য ওয়ে। এখানে কিন্তু ওয়েরি অরিজিনালি কিন্তু হচ্ছে প্লাউম্যান, সেখান থেকে কিন্তু আমরা পাচ্ছি এই পার্সনটার সঙ্গে কানেক্টেড ওয়েরিটা, কিন্তু আমরা সেই অ্যাডজেক্টিভটাকে এই ওয়েরি অ্যাডজেক্টিভটাকে ট্রান্সফার করে নিয়ে ওয়ের সামনে বসিয়ে দিয়েছি। এটাও একটা আমাদের খুব সুন্দর এক্সাম্পল ট্রান্সফার্ড এপিথেটের। তাহলে এটার নাম হচ্ছে ইউফেমিজম। ডেফিনেশন দিয়ে আরম্ভ করি। Euphemism is a figure of speech in which something offensive or harsh is stated in an agreeable or pleasant manner. তাহলে ইউফেমিজমটা হচ্ছে এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে কোনো কিছু অবমাননাকর বা অপ্রীতিকর বা অপমানজনক বা কর্কশ, এই হার্স, কোনো কঠিন কথা বা কর্কশ কথা কি করে বলা হয়? ইজ স্টেটেড বলা হয় ইন অ্যান এগ্রেবল অর প্লিজেন্ট ম্যানার, খুব মনোরম ভাবে বা খুব নরম সুরে বা খুব হালকা করে বলা হয়। এটাকেই কিন্তু আমরা বলছি ইউফেমিজম। তাহলে এটাই সংজ্ঞা। আরেকটু সংজ্ঞাটা বলা আছে, দ্যাট ইজ, যার অর্থ হচ্ছে এ হার্স অর ব্লান্ট এক্সপ্রেশন ইজ সফটেন ডাউন। তাহলে হচ্ছে একটা কর্কশ বা কঠিন এবং ব্লান্ট মানে হচ্ছে চাচা ছোলা কথাকে, এক্সপ্রেশনটাকে সফটেন ডাউন করা হয়, অর্থাৎ খুব নরম করে দেওয়া হয়। কঠিন কথাটাকে খুব নরম করে প্রেজেন্ট করাটাই এটার উদ্দেশ্য। আমরা কতগুলো ফিগার দেখে মানে ফিচার্স দেখলেই বুঝতে পারবো যে হ্যাঁ ইউফেমিজমটা এটার উদ্দেশ্য। তাহলে চলুন ফিচার্স দেখি। আচ্ছা, এটা কি? ইটস এ ফিগার বেসড অন ইনডিরেক্টনেস। তাহলে এটা ইনডিরেক্টনেস এর একটা ফিগার। কিরকম ইনডিরেক্টনেস? মানে সরাসরি কথাটাকে বলা হয় না, কিছু কিছু কথা আছে কিন্তু সেটাকে আমরা সরাসরি বলি, কিন্তু এই কথাটাকে আমরা ঘুরিয়ে বলি, একদম সরাসরি বলা হয় না। তাহলে এটা কিন্তু ইনডিরেক্টনেস বলছে, এটা এজন্যই এটাকে বলছে ফিগার বেসড অন ইনডিরেক্টনেস। আচ্ছা, সেকেন্ড ফিচার আমরা অলরেডি সেটার মধ্যে আলোচনা করেছি, দেখুন, হার্শ অর অফেন্সিভ ওয়ার্ডস আর স্টেটেড ইন প্লিজেন্ট ম্যানার। একদম কর্কশ বা কঠিন এবং অফেন্সিভ বা অপ্রীতিকর বা অপমানজনক কথাগুলোকে আর স্টেটেড ইন প্লিজেন্ট ম্যানার,
এটাকে খুব নরম সুরে মনোরম ভাবে বলা হয়। আচ্ছা, আরেকটা উদ্দেশ্য সেটাও দেখুন, সেটা কি? ইট এইমস টু শেয়ার ওয়ানস ফিলিংস। এটা কারো একটা ফিলিংটাকে শেয়ার করতে চায়, তার আহ, মনোভঙ্গিটা বা তার দৃষ্টিভঙ্গিটা বা তার অনুভূতিটাকে প্রকাশ করতে চায়, শেয়ার করতে চায় অন্য মানুষের সঙ্গে, তার কথাটাকে শেয়ার করতে চান অন্য মানুষের সঙ্গে। অ্যান্ড নট টু হার্ট দেম বাই এনি মিনস। এবং তার উদ্দেশ্যটাও এটাও থাকে যে কোনোভাবে যাকে বলছি সে যেন আঘাত না পায়। দুঃখের খবর হলেও সেটা যেন সে সহজে একটু কম দুঃখ পেয়ে সেটাকে মেনে নেয়। সরাসরি বললে যতটা আঘাতটা পাবে তার থেকে সবসময় উদ্দেশ্যটা থাকে যেন তিনি কম দুঃখ পান। এভাবেই কিন্তু বলার উদ্দেশ্য থাকে। তারা বলছে এখানে কিন্তু দেখুন জায়গাটা, নট টু হার্ট দেম বাই এনি মিনস, কোনোভাবেই তাকে আঘাত করাটা তার উদ্দেশ্যের মধ্যে থাকে না। অর্থাৎ কম কষ্ট পাওয়ার যাতে পায় সেটাই তার উদ্দেশ্য থাকে। তাহলে এটা হচ্ছে আমাদের ফিচার্স পেয়ে গেলাম, ডেফিনেশন পেয়ে গেলাম, এবং ডেফিনেশন পরে আমরা একটা ফিচার্স পেয়ে গেলাম ইউফেমিজম। তাহলে কতগুলো এক্সাম্পল দিয়ে সেটা আমরা যদি বলি তাহলে আরো ক্লিয়ারলি হবে, মানে ক্লিয়ার ভাবে বোঝা যাবে ব্যাপারটা। চলুন তাহলে একটু আমরা এবার এক্সাম্পল নিয়ে আলোচনা করি। আচ্ছা, একটা এক্সাম্পল দেখি। প্রথম এক্সাম্পলটা, লুসি ইজ নো মোর। লুসি আর নেই। আমরা কবিতাটার মধ্যে দেখি, লুসি পোয়েমসের মধ্যে লুসি ইজ নো মোর। তার মানে স্পিকার কিন্তু বলতে চাচ্ছেন বা ওরেটর কিন্তু বলতে চাচ্ছেন যে লুসি আর নেই, মানে লুসি মারা গিয়েছে। আর নেই বলতে কিন্তু এখানে বোঝাচ্ছে মারা গিয়েছে। তার মানে এই যে দেখুন কঠিন কথাটা, লুসির মৃত্যুটাকে এখানে বর্ণনা করা আছে। সাধারণত দুঃখের ব্যাপার, বিশাল দুঃখের ব্যাপার একটা, একজনের কাছে এই মারা যাওয়া বা এই টাইপের ঘটনাগুলো দুঃখজনক খুবই। এবার এই দুঃখজনক ব্যাপারটাকে খুব সফট করে বলা, লুসি ইজ নো মোর, লুসি আর নেই। তার মানে এটা কিন্তু আমরা সেই প্রথমেই সংজ্ঞার মধ্যে যেটা পেলাম যে সফট ডাউন করা হলো। এখানে কিন্তু সেই সফট ডাউন করা হলো এবং প্লিজেন্ট ওয়েতে বা প্লিজেন্ট ম্যানারে সেই লাইনটাকে প্রকাশ করা হলো। রেটরিকের উদ্দেশ্যই তাই থাকে। রেটরিকের উদ্দেশ্যগুলো কিন্তু খুব সুন্দর করে আহ, বলার উদ্দেশ্য থাকে, যাকে বলছি সে যেন আরো ভালোভাবে বুঝতে পারে। যদিও ইনডিরেক্টলি এখানে বলা আছে তবু কিন্তু সেটাকে ভালো করে অর্থটাকে বোঝানো গেল যে না, লুসি আর নেই, তার মানে লুসি মারা গিয়েছে। এটা কিন্তু অরিজিনালি এটা বলতে, মানে আমাদের যিনি ওরেটর ছিলেন তার আহ, বলতে হতো যে লুসি ইজ ডেড, কিন্তু সেই কথাটাকে তিনি ঘুরিয়ে খুব সুন্দর করে এবং একটা উদ্দেশ্য নিয়ে, যে যাকে বলছি সে যেন কম আঘাত পায় সেই উদ্দেশ্য নিয়েই বললেন যে লুসি ইজ নো মোর। আচ্ছা, এবার আসি দ্বিতীয় এক্সাম্পলে। দ্য ম্যান ইজ, এটা মজার একটা এক্সাম্পল দেখুন। দ্য ম্যান ইজ টেলিং এ ফ্যারি টেল। মানুষটা একটা রূপকথার গল্প বলছে। তাহলে রূপকথার গল্প, রূপকথার গল্প মানেই কি? রূপকথার গল্প মানে কিন্তু এগুলো বিশ্বাসযোগ্য নয়। যেখানে আমরা বিভিন্ন রকম রাক্ষস টাক্ষস এগুলোর গল্প শুনি, এগুলো রূপকথার গল্প আপনারা শুনে থাকবেন। সেই সবগুলো রূপকথার গল্পই কিন্তু বেশিরভাগই কিন্তু মিথ্যে। এবং বেশিরভাগই বলতে কি সবগুলোই মিথ্যে। তাহলে মানুষটা মিথ্যে মিথ্যে কথা বলছে, এটাই উদ্দেশ্য, এটাই বলতে যাচ্ছেন। দেখুন মিনিংটা আমরা পাশে দিয়েছি। দ্য ম্যান ইজ টেলিং এ লাই। লোকটা মিথ্যে কথা বলছে। তাই এই মিথ্যে কথা একটা লোকের সামনে, অন্য একটা লোক আছে যে তাকে বলছি যে ওই লোকটা একদম মিথ্যে কথা বলছে। তাই সেই কথাটাকে একদম সরাসরি ভাবে না বলে একটু ঘুরিয়ে অন্যভাবে এবং বলাটাই কিন্তু হচ্ছে আমরা পাচ্ছি, এবং সফট ডাউন করে বলাটাকেই কিন্তু পাচ্ছি আমরা ইউফেমিজম। তাহলে মানুষটা মিথ্যে কথা বলছে না বলে বলছি মানুষটা একটা কাল্পনিক গল্প বলছে, এটাই কিন্তু মিথ্যে কথা। তাহলে এটাই ইউফেমিজমের উদ্দেশ্য, এবং এই এক্সাম্পলটা দিয়ে খুব সুন্দর করে ইউফেমিজমের উদ্দেশ্যটা কিন্তু আমরা তুলে ধরেছি। আচ্ছা, এবার নাম্বার থ্রিতে আসছি। আচ্ছা, নাম্বার থ্রি দেখি। দ্য পুয়ার ম্যান হ্যাজ ব্রেথ হিজ লাস্ট। এগুলো সাধারণত মৃত্যুর ক্ষেত্রেই বেশি পাওয়া যায়, বা বিভিন্ন রকম উদ্দেশ্যে পাওয়া যায়, কিন্তু প্রেজেন্টেশনটা কিন্তু একই রকম থাকে। আচ্ছা, ৩ নম্বরটা দেখি। আচ্ছা, দ্য পুয়ার ম্যান হ্যাজ ব্রেথ হিজ লাস্ট। লোকটা তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাহলে শেষ নিঃশ্বাস ত্যাগ করা আমরা সচরাচর ব্যবহার করি এই টাইপের ওয়ার্ড গুলোকে। আচ্ছা, সেটাই কিন্তু ইউফেমিজম। সেই কঠিন শব্দটাকে ব্যবহার করি না। কঠিন শব্দটা কি বা অর্থটা কি? দ্য ম্যান হ্যাজ ডায়েড, দ্য পুয়ার ম্যান হ্যাজ ডায়েড। যে গরিব লোকটি মারা গিয়েছে বা বেচারা লোকটি মারা গিয়েছে, এটাই কিন্তু আমরা বলতে চাচ্ছি। মানে আমাদের উদ্দেশ্য কিন্তু এটা বলা, কিন্তু সেটাকেই যদি আমরা সফট করে বলি তখন কিন্তু আমরা এই কথাটা বলি। বা যারা ভালো ওরেটর, যারা ভালো বক্তা, যারা সেরকম একটা উদ্দেশ্য নেন যে যাকে বলছেন তিনি যেন আঘাত না পান, তার জন্য কিন্তু এই কথাটা বলা, দ্য পুয়ার ম্যান হ্যাজ ব্রেথ হিজ লাস্ট। লোকটি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। অনেকটা সফট ভাবে, অনেকটা প্লিজেন্ট ওয়েতে এই এক্সাম্পলটাকে বলা আছে।
আচ্ছা, নেক্সট আরেকটা এক্সাম্পল একটু অন্যরকম। ব্যাংক হ্যাজ স্টপ পেমেন্ট। ব্যাংকটা পেমেন্ট করা বন্ধ করে দিয়েছে। আচ্ছা, এবার ব্যাংক পেমেন্ট করা কখন বন্ধ করে দেয়? ব্যাংকের যখন টাকা থাকে না। ব্যাংকের কখন টাকা থাকে না? ব্যাংকের তো সাধারণত সবসময় এই লেনদেন চলতেই থাকে, কিন্তু ব্যাংক দিতে পারছে না। কেন ব্যাংক দিতে পারছে না? ব্যাংক দিতে পারছে না এই কারণ যে ব্যাংক দেউলিয়া হয়ে গিয়েছে, ব্যাংকের দেওয়ার মতো আর টাকা নেই। তাহলে এটা কাউকে যদি আমরা বলি যে ব্যাংক দেউলিয়া হয়ে গেছে, যাকে বলছি সে হয়তো বিশাল একটা আঘাত পেয়ে গেল, তারও হয়তো কিছু অর্থ সেখানে রাখা আছে, বা তার কোনো একটা উদ্দেশ্য আছে সেই ওখানে টাকা রাখা বা এই টাইপের কোনো কিছু, তার একটা লাভজনক জায়গা আছে। এবার তাকে তো সরাসরি বলা যাচ্ছে না যে ব্যাংকটা দেউলিয়া হয়ে গেছে, তাহলে সে আঘাত পাবে। তাহলে সেই আঘাতটাকে এড়ানোর জন্যই কিন্তু এখানে অন্যভাবে লাইনটাকে বলা আছে। কি বলা আছে? দ্য ব্যাংক হ্যাজ স্টপ পেমেন্ট। ব্যাংক পেমেন্টটাকে বন্ধ করে দিয়েছে। তার মানে আর ব্যাংকের টাকা দেওয়ার ক্ষমতা নেই, ব্যাংক একদমই দেউলিয়া, ব্যাংক একদমই নিঃস্ব। এটাই। তাহলে আমরা সেইখানে এই লাইনটাকে কিন্তু এই আরেকভাবে মিনিং করে দেওয়া আছে, মেইন লাইনটা কি হওয়া উচিত বা অর্থটা কি হওয়া উচিত। আচ্ছা, এবার নেক্সট 5 নম্বরে আসি। দে ড্রপড ডাউন ওয়ান বাই ওয়ান। তারা এক এক করে পড়ে গেল। তার মানে এক এক করে পড়ে গেল অর্থ কি? এক এক করে পড়ে গেল অর্থ হচ্ছে এখানে ড্রপ ডাউন শব্দটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি কখন পড়ে, মানে তাদের আর দাঁড়িয়ে থাকার মতো স্ট্রেংথ নেই, তাদের আর লাইফ নেই, তারা পড়ে গেছে, এক এক করে পড়ে যাচ্ছে সব। কেউ হয়তো গুলি করলো বা বোম্বিং করলো, এরকম সিচুয়েশনে কিন্তু বাকি ওই যে কিছু আছে সেটা প্রাণী হতে পারে, মানুষ হতে পারে, তারা কিন্তু পড়ে গেল, এক এক করে পড়ে গেল। তার মানে মারা গেল। এক কথায় উনি বলতে যাচ্ছেন যে মারা গেল, গল্পটা বলার সময় বা কথাগুলো বলার সময় যে তারা কিন্তু এক এক করে পড়ে গেল। তার মানে তারা মারা গেল। দেখুন বলা আছে মিনিংটাতে, দে ডায়েড ওয়ান বাই ওয়ান। তারা এক এক করে মারা গেল। এটাই কিন্তু সফট করে বলা, প্লিজেন্ট ম্যানারে বলা, এবং উদ্দেশ্যটা হচ্ছে নট টু হার্ট এনিওয়ান। এই উদ্দেশ্য নিয়েই বলা, এই উদ্দেশ্য নিয়েই লাইনটাকে বললেন, দে ড্রপড ডাউন ওয়ান বাই ওয়ান। তাহলে এই এক্সাম্পল গুলো দিয়ে আমরা কিন্তু খুব সুন্দর করে বুঝতে পারছি যে হ্যাঁ, এটা ইউফেমিজম, এবং ইউফেমিজম এগুলো আমরা সচরাচর ব্যবহার করি, আমাদের প্রাত্যহিক জীবনে এগুলো ব্যবহার করি, কিন্তু ইউফেমিজম যে সেটা হয়তো আমরা অনেকেই খেয়াল করিনি। কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এই কারণে গুরুত্বপূর্ণ যে এটা আমাদের বিভিন্ন এক্সামে আসে, এবং আমাদেরকে যদি একটু এটার সম্পর্কে ডিটেলস না জানা যায় তাহলে কিন্তু আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকে। এবার এটা কি জিনিস দেখুন, এটাকে জানার আগে সবার প্রথমে আমাদের খেয়াল রাখতে হবে যে এই ফিগার অফ স্পিচটা কিন্তু বেসড অন সাউন্ড। এবার ফিগার অফ স্পিচটা কিসের হয়? ফিগার অফ স্পিচটা হচ্ছে আমরা যখন কবিতাগুলো পড়ি অথবা কবিতাগুলো শুনি, সেটার আমরা ফিগার অফ স্পিচ বের করি। এইবার এটার এই ওয়ার্ডগুলো শোনা বা পড়ার সঙ্গে সঙ্গে এক ধরনের কিন্তু সাউন্ড ক্রিয়েট হবে, সেটাই কিন্তু অনোমেটোপিয়ার বৈশিষ্ট্য। আমরা অনোমেটোপিয়া পাবো, পান পাবো, এই টাইপের যেগুলো পাবো সেগুলো কিন্তু মানে বেসড অন সাউন্ড। এগুলো ফিগার আমাদের খেয়াল রাখতে হবে, ফিগার বেসড অন সাউন্ড। আচ্ছা, এবার ডেফিনেশনটার দিকে আসি। ডেফিনেশনটা দেখুন, অনোমেটোপিয়া ইজ এ ফিগার ইন হুইচ দ্য সাউন্ড অফ ওয়ার্ডস ইকোজ দেয়ার সেন্স। তাহলে অনোমেটোপিয়া এমন একটা ফিগার অফ স্পিচ যেখানে আমাদের সাউন্ড অফ ওয়ার্ডটা আমাদের সেন্সের মধ্যে ইকো হবে। অর্থাৎ যখন আমরা অনোমেটোপিয়াটা পড়বো, অর্থাৎ যখন আমরা অনোমেটোপিয়ার ওয়ার্ডটা পড়বো, ঠিক আছে, বা অনোমেটোপিয়ার সেই ওয়ার্ডটা শুনবো, এখানে কিন্তু ওয়ার্ড শোনা, নট সাউন্ড, ঠিক আছে, ওয়ার্ড যখন শুনবো তখন সেই ওয়ার্ডটা আমাদের সেন্সের মধ্যে বা আমাদের মনের মধ্যে বা আমাদের কানের মধ্যে এক ধরনের সাউন্ড তৈরি হবে ওই ওয়ার্ডটার। অর্থাৎ ওই ওয়ার্ডটার যে পার্টিকুলার একটা সাউন্ড হয়, সেই সাউন্ডটা আমরা কিন্তু আমাদের ফিল করতে পারবো যে হ্যাঁ, এই ওয়ার্ডটার এটা সাউন্ড। তাহলে এটাই হচ্ছে অনোমেটোপিয়া। তাহলে ক্লিয়ারলি আমরা যে ওয়ার্ডগুলো পড়ি বা যে ওয়ার্ডগুলো শুনি, এর মধ্যে কিছু কিছু ওয়ার্ডের সাউন্ড থাকে। সেই সাউন্ডগুলো আমরা যখন মানে এই ওয়ার্ডগুলো পড়ি তখন সাউন্ডগুলো আমাদের কানের মধ্যে বা মনের মধ্যে অনুভব করতে পারি। এই জিনিসটাই হচ্ছে কিন্তু আমাদের অনোমেটোপিয়া, যদি আমরা ভালো করে একটু খেয়াল করি। আচ্ছা, এবার এটার ফিচার কি বলতে পারি আমরা? দ্য ওয়ার্ডস উইল ক্রিয়েট এ সাউন্ড ইন আওয়ার মাইন্ড। এই ওয়ার্ডগুলো কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের সাউন্ড ক্রিয়েট করবে। ওয়ার্ড থেকে সাউন্ড প্রডিউস হবে, কিন্তু ফিল হবে। আচ্ছা, এবার আসছি কিরকম ধরি এক্সাম্পল গুলোতে। দেখুন কয়েকটা ভালো এক্সাম্পল দেওয়ার চেষ্টা করছি। দেখুন এক্সাম্পল, দ্য মারমারিং অফ ইননাম্বারেবল বিস।
এই যে মারমারিক অফ ইননাম্বারেবল বিস, এই লাইনটা কিন্তু আমাদের ছিল, এটা টেনিসনের একটা কবিতার খুব সুন্দর লাইন। তো এই মারমারিং অফ বিস, মারমারিং শব্দটা, মারমারিং কিন্তু গুঞ্জন, যখন আমরা এই গুঞ্জন শব্দটা বা মারমারিং শব্দটা পাচ্ছি তখন কিন্তু আমাদের মধ্যে সেই গুঞ্জনটা ফিল করতে পারি যে মৌমাছি কেমন করে গুনগুন গুনগুন করে, এটা কিন্তু আমাদের মনের মধ্যে এক ধরনের অলরেডি সাউন্ড ক্রিয়েট করছে। তো এই যে ওয়ার্ডটা থেকে যে ওয়ার্ডটার সঙ্গে কানেক্টেড যে সাউন্ডটা, সেটা আমাদের মনের মধ্যে ইকো হচ্ছে, এটাকেই আমরা অনোমেটোপিয়া বলছি। এগুলো কিন্তু আমাদের বিভিন্ন টেক্সটের মধ্যে পাবো এবং বিভিন্ন রকম পাবো। কিছু কিছু আমরা খুব চিনতে পারি, যেগুলো আমাদের কাছাকাছি সাউন্ড সেগুলো আমরা চিনতে পারি, কিন্তু কিছু কিছু সাউন্ড আছে এরকম টাইপের আমাদের চিনতে কিন্তু একটু অসুবিধা হয়, সেই সাউন্ডগুলোকেও কিন্তু আমাদের চিনতে হবে। আচ্ছা, নাও সেকেন্ড দেখুন, এই যে এটার মধ্যে দেখুন জেনারেশনস হ্যাভ ট্রড, এই যে হ্যাভ ট্রড, এখানে কিন্তু ট্রড একটা সাউন্ড, ট্রডিং এরকম সাউন্ড, সেটা সেই সাউন্ডটা কিরকম দেখুন, একঘেয়েমি সাউন্ড হচ্ছে, দেয়ার ইজ সেন্স অফ ওয়ারিনেস, এই ক্লান্তি সাউন্ড, ট্রড এরকম একটা সাউন্ড হচ্ছে। তো আমরা এটাকে পাচ্ছি, এটাও অনোমেটোপিয়া, কিন্তু এই সাউন্ডটা আমাদের কাছে একটু আননোন, কারো কারো কাছে একটু আননোন। তো সেই এটাও কিন্তু একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, আমাদের মাইন্ডের মধ্যে একটা ফিলিং পাচ্ছি, এই সাউন্ডের ইকোটা পাচ্ছি। আচ্ছা, এবার আরেকটা দেখুন এক্সাম্পল, খুব সুন্দর একটা এক্সাম্পল দেখুন। সো মাঞ্চ অন, ক্রাঞ্চ অন, এখানে কিরকম সাউন্ড, মাঞ্চিং সাউন্ড। আমরা বিভিন্ন টাইপের মানে কুড়মুড়ে জিনিসগুলো যখন খাই তখন কুড়মুড়ে একটা শব্দ হয় কিন্তু। তো এই যে মাঞ্চিং সাউন্ড, এটাকে আমরা মাঞ্চিং সাউন্ড বলি, এই কুড়মুড়ে টাইপের সাউন্ডটাকে। তো এই মাঞ্চ অন, ক্রাঞ্চ অন, এটা যখন আমরা পড়ছি তখন আমাদের মনের মধ্যে ওই সাউন্ডটা ইকো হচ্ছে, এই ওয়ার্ডটার সাউন্ডটা মাইন্ডে ইকো হওয়াটাই কিন্তু হচ্ছে অনোমেটোপিয়া। আচ্ছা, এবার দেখি আরেকটা ওয়ার্ড দেখুন, তাহলে আমরা এখানে মাঞ্চিং সাউন্ডটা পেয়ে গেলাম। আচ্ছা, চ্যাম্পিং অফ দ্য গ্রাস, চ্যাম্পিং, এটা আমরা লিসনার্স থেকে পাচ্ছি, চ্যাম্পিং অফ দ্য গ্রাস। তাহলে চ্যাম্পিং অর্থাৎ ঘোড়াটা ঘাস ছিঁড়ে ছিঁড়ে চাবিয়ে খাচ্ছে, এই যে এই একটা সাউন্ড। আমরা কিন্তু নিস্তব্ধ পরিবেশের মধ্যে লিসনার্সের মতো একটা যে কবিতার মধ্যে যেখানে নিস্তব্ধতাই কবিতাটার একটা থিম, সেখানে কিন্তু দেখুন ওই সাউন্ডটা আমরা পাচ্ছি, যে চ্যাম্পিং সাউন্ডটা কিন্তু খুব সুন্দর একটা সাউন্ড, এবং আমরা যখনই ওয়ার্ডটা শুনছি তখন কিন্তু চ্যাম্পিং সাউন্ডটা পাচ্ছি। তো এখানে চ্যাম্পিং সাউন্ড। আচ্ছা, নেক্সট ওয়ান, এ ট্যাপ এট দ্য পেন অ্যান্ড কুইক শার্প স্ক্র্যাচ, এটা আমাদের খুব সুন্দর একটা ব্রাউনিং এর কবিতা। আচ্ছা, এ ট্যাপ এট দ্য পেন, এই যে ট্যাপ করছে, অর্থাৎ যখন আমরা জানালায় টোকা দিচ্ছি, তো টোকা দেওয়ার মধ্যে কিন্তু টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে আমাদের মধ্যে একটা সাউন্ড পাচ্ছি, এই সাউন্ডটা কিন্তু ইকো হচ্ছে আমাদের মধ্যে। এবং একই রকম ভাবে দেখুন এই যে স্ক্র্যাচ বলছে, শার্প স্ক্র্যাচ মানে হচ্ছে জানলার কাঁচ টাইপের যদি মানে আমরা যদি আঙুল দিয়ে এরকম করে ঘষি, স্ক্র্যাচিং করি, আপনারা জানেন স্ক্র্যাচ শব্দটার সঙ্গে পরিচিত। তো এই স্ক্র্যাচিং যদি করি তো স্ক্র্যাচের মধ্যেও কিন্তু একটা সাউন্ড আছে, তো এই সাউন্ডটাই কিন্তু হচ্ছে অনোমেটোপিয়া। তাহলে আমরা কি করছি, ওয়ার্ডগুলোর মধ্যে কিছু কিছু ওয়ার্ডের মধ্যে সাউন্ড আছে, সেই সাউন্ডটা ও সব ওয়ার্ডের মধ্যে নেই, কিছু কিছু ওয়ার্ডের মধ্যে সাউন্ড আছে, সেই সাউন্ডটা আমাদের মাইন্ডের মধ্যে বা আমাদের সেন্সের মধ্যে ইকো হওয়াটাকেই আমরা কিন্তু বলছি অনোমেটোপিয়া। অনোমেটোপিয়া আমাদের যে বিভিন্ন কবিতাগুলো আছে, বিভিন্ন কবিতাগুলোর মধ্যে খুব সুন্দর সুন্দর অনোমেটোপিয়া আছে, সেগুলো। এছাড়া আরো কিছু আমরা অনোমেটোপিয়া ওয়ার্ড পাবো। দেখুন অনোমেটোপিয়া ওয়ার্ডের মধ্যে একটা হচ্ছে দেখুন রাম্বল শব্দটাও কিন্তু একটা রামলিং সাউন্ড, এটা আমরা খেয়াল করছি। রাম্বল মানে আপনারা জানেন গর্জন, তাহলে রাম্বল শব্দটার সঙ্গে কানেক্টেড কিন্তু হচ্ছে একটা রামলিং সাউন্ড, মানে গর্জনের সাউন্ড। আচ্ছা, গার্গলে তো বোঝা যাচ্ছে, গার্গল কিন্তু গড়গড় করা একটা শব্দ। আচ্ছা, মাম্বল শব্দটা পাচ্ছি, মাম্বল মানে কিন্তু বিড়বিড় করা, তাহলে মাম্বলিং সাউন্ডটাও কিন্তু আমাদের একটা অনোমেটোপিয়ার খুব ভালো এক্সাম্পল। এগুলো ওয়ার্ড দিয়ে থাকলে কিন্তু সেগুলো আমাদের অনোমেটোপিয়া হচ্ছেই। আচ্ছা, এবার মুন কিন্তু আমরা জানি মর্নিং একটা সাউন্ড হয়, ঠিক আছে, বিলাপের একটা সাউন্ড হয়, এবং সেটা অনেকটা একটু গোঙানির মতো। তো মর্নিং দিয়ে হতে পারে, ফ্ল্যাটার মানে পাখার ঝাপটানোর শব্দ সেটা হতে পারে, ক্ল্যাপিং সাউন্ড হতে পারে, র্যাটলিং সাউন্ড হতে পারে, এগুলো সবগুলো দিয়েই কিন্তু অনোমেটোপিয়া হয়। এই টাইপের ওয়ার্ড যেখানে যে লাইনের মধ্যে থাকবে সেগুলো কিন্তু আমাদের অনোমেটোপিয়ার আমরা এক্সাম্পল পাবো। এগুলো সুতরাং আমরা দেখে নেব, এই টাইপের ওয়ার্ডগুলোকেও খেয়াল রাখবো। এছাড়া আরো অনেক রকম ওয়ার্ড হয়,
তো সেই ওয়ার্ডগুলো সম্পর্কে জানাগুলো খুব ইম্পর্টেন্ট, তার সঙ্গে সঙ্গে এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং স্পেলিংটার দিকেও কিন্তু খেয়াল রাখা উচিত আমাদের। তো আশা করি ভালো লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও। প্লিজ সাবস্ক্রাইব দ্য চ্যানেল লেটস লার্ন ব্লুমিং বার্ডস অ্যান্ড স্টে টিউনড।